গুড মর্নিং, সুপ্রভাত ফ্রম হাওড়া স্টেশন। আজ অনেক দিন পর ফ্রেশ মুডে হাওড়া স্টেশন থেকে। আজকের গন্তব্য পুরুলিয়া। আর হাওড়া থেকে পুরুলিয়াতে কিভাবে যাব সেই জার্নি আজ তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা 6টা 15 মিনিটে ছাড়বে হাওড়া থেকে। 8 নম্বর স্টেশনে মানে প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে গাড়ি, যেটা 9টা 41 মিনিটে পৌঁছাবে আসানসোলে। তারপর আসানসোল থেকে আবার একটা লোকাল ট্রেনে আমাদেরকে যেতে হবে। কীভাবে যাব সেটা তো তোমাদেরকে দেখাবই। আর সকাল সকাল হাওড়া স্টেশনের যে চিত্রটা, মানে এই যে ওয়েদার, সে ওয়েদার ঠিক এরকমটা একদম। এই যে এই ফ্রেমটা দেখো, এখানে কাকটা বসে রয়েছে, একটা দারুণ ফ্রেম, কিন্তু সূর্য উঠছে, অসাধারণ একটা ফ্রেম। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন রানস ডেইলি, ঠিক আছে, হাওড়া স্টেশন থেকে প্রতিদিন ছাড়ে। আর এখানে জেনারেল টিকিটের দাম হচ্ছে 100 টাকা। আর আমরা সেকেন্ড সিটিং বুকিং করেছি। আজকে আমার সফর সঙ্গী রমেনদা এবং বাদশা সৌরভ, আমরা তিনজনে মিলেই যাচ্ছি আজকে এই সুন্দর ওয়েদারে। শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাসের আজকে সোমবার, মানে বুঝতেই পারছো কেমনটা ভিড় হতে চলেছে হাওড়া স্টেশনে। আমি নিচে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, সবাই কিন্তু তারকেশ্বর যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এবার চলো নিচে যাব। সকাল সকাল যেটা বলছিলাম, আমি ওপরে দাঁড়িয়ে, যে সবাই তারকেশ্বর যাচ্ছে, প্রচুর ভিড়ভাট্টা রয়েছে এখানে। আর এই হচ্ছে গাড়ি দিয়ে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 22387, 6টা 15-তে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গাড়ি। এই কালো হিরেতেই আমরা যাব। আর সাথে সাথে এখানে রয়েছে বন্দে ভারত, মানে ওই পাশের যে 6 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে বন্দে ভারত রয়েছে। বন্দে ভারত দেখলেই যেতে ইচ্ছে করে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে তোমার সেকেন্ড সিটিং আর হচ্ছে চেয়ার কার সিসি দুটো রয়েছে। এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টটা ঠিক যেমনটা থাকে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট জেনারেল কম্পার্টমেন্টের। ভিতরে লাইট এখন নেই। এই সকাল সকাল দেখছি জেনারেলে এখনও সিট রয়েছে, তবে আমি বলবো আপনাদেরকে যে 20 টাকার জন্য আপনারা সেকেন্ড সিটিংই মানে রিজার্ভেশন করুন, কারণ 20 টাকার জন্য একদম কনফার্ম টিকিট হয়ে যাবে। আমাদের টিকিট বুক করা হচ্ছে D3-তে, তো D3-তে উঠে গেলাম। এটা যে সেকেন্ড সিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো ঠিক এরকমটা। এগুলো নিয়ে বলার কিছু নেই, একই রকমের হয়ে থাকে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা 55 মিনিট। আর এখন এই মুহূর্তে দেখছি যে সেকেন্ড সিটিং মোটামুটি ফাঁকা। এবার সিসির যে মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে সিসির, অর্থাৎ চেয়ার কারের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা একদিকে 2 জন আর একদিকে 3 জন, টোটালি এসি। অন্যান্য ট্রেন তার গন্তব্যে ঢুকছে, মানে হাওড়া স্টেশনে ঢুকছে। এই সকালবেলা এই জিনিসগুলো দেখা যায়, মানে ট্রেনের আনাগোনাগুলো। শুধুমাত্র মানে এক্সপ্রেস ট্রেন নয়, লোকাল ট্রেনের আনাগোনাও দেখতে পাবো আমরা। ঘড়িতে সময় 6টা 16, আর ট্রেন কিন্তু একদম নির্ধারিত সময়ে ছেড়ে দিল, মানে 6টা 15-তে ছাড়ার সময় সেই টাইমেই একদম ছেড়ে দিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনটা অনেক পুরনো একটা ট্রেন, যেহেতু মানে যে সমস্ত জায়গা থেকে কয়লা উৎপাদন হয় সেই জায়গা থেকে ট্রেনটা যায় বলে, তাই জন্য ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বলা হয়, মানে ট্রেনটাকে। অনেক পুরনো ট্রেন, একটা ঐতিহ্যমণ্ডিত ট্রেন। আমি আবার অনেক দিন পরে এই সকালের যে জার্নি, সে জার্নি করছি। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে জার্নি করার যে অভিজ্ঞতা, সেটা আমার প্রথমবার। তোমাদের কার কার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে জার্নি হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানি। পাশের যে লাইন, সেই লাইন থেকে লোকাল ট্রেন আসছে, আর এদিক থেকে আমাদের ট্রেন যাচ্ছে। সত্যি হাওড়াতে যখনই আসি, এই ট্রেনের বিচরণ দেখে আমি প্রেমে পড়ে যাই। এত ভালো লাগে ইন্ডিয়ান রেলওয়েজের এই যে মানে ব্যাপারটা, টোটাল এই যে সারা ভারতবর্ষে বিচরণ করে ট্রেন, আমার তো দারুণ লাগে। জাস্ট আমি বলা যেতে পারে যে ইন্ডিয়ান রেলওয়েজের একটা ফ্যান। আমাদের ঠিক সামনে থেকেই হাওড়া বিকানের এক্সপ্রেস, সেটাও পাস করছে। চলুন এবার আপনাদেরকে দেখাই টয়লেট। এই হচ্ছে একটা টয়লেট। টয়লেটের ভিতরে আমি যদি দেখি জল টল পড়ছে নাকি, হ্যাঁ জল টল পড়ছে মোটামুটি। আয়না রয়েছে এখানে, এই হচ্ছে ব্যাপার পুরোপুরি। এদিকে আরও একটি টয়লেট রয়েছে।
সেম মোটামুটি। এইগুলো পরিষ্কার রাখার দায়িত্ব, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এইগুলো পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরই। ঘড়িতে সময় এখন 6:45 আর শেওড়াফুলি জাংশন ঢুকলো। শেওড়াফুলি থেকে মোটামুটি অনেক মানুষজন মানে উঠলো। এখানে ট্রেন অলরেডি ছেড়েও দিল আর কি। এখানে যেহেতু এই তারকেশ্বর যাওয়ার জন্য মানুষের ভিড় রয়েছে এখন, তাই জন্য মানুষজন এখন এখান থেকেই উঠছে অনেক বেশি করে। সবাই এখানে বাঁক নিয়ে বসে রয়েছে পরবর্তী ট্রেনের অপেক্ষায়। ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে একটা আইসিএফ ট্রেন টোটালটাই, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু 100 ক্রস করবে, আবার 99 চলে আসবে। বুঝতেই পারছো কীরকমটা স্পিডে যাচ্ছে। মোটামুটি এই ট্রেনের স্পিড ভালোই থাকে, যেটা দেখতে পারলাম। আমার প্রথমবারের যে এক্সপিরিয়েন্স দারুণ। আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টে রয়েছে একদম আস্ত ডিম। এটা কাঁচা না সিদ্ধ? এটা সেদ্ধ ডিম। আচ্ছা, সেদ্ধ ডিম, মানে দেখে কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, আমি এটা এখন রিভিউ করবো না। যাই হোক, এটা এখন ছাড়ানো হবে। আমার মন খারাপ। ছাড়ানোর দায়িত্ব রমেনদা, তাই তো? ছাড়ানোর দায়িত্ব রমেনদা হোক। হ্যাঁ, শুধু সকালবেলা ডিম খেয়ে বেরোতে হচ্ছে। হ্যাঁ, এর থেকে বড় আর মানে কিছু ঠিক আছে। আবার তো খাবার দাবার উঠবে এখানে। ঢুকে গেল পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। বেশ নির্ধারিত সময়তেই ঢুকে যাচ্ছে ট্রেনটা, মোটামুটি ভালো ঠিকঠাক টাইম দিচ্ছে। ব্যান্ডেল থেকে মোটামুটি আমি দেখলাম লোকাল যারা যাত্রী তারা উঠলো, আর এখানে 5 মিনিটের একটা হল্ট ছিল। 5 মিনিট হল্টের পর ট্রেন একদম নির্ধারিত সময় ছেড়ে দিল কিন্তু ইতিমধ্যেই। এবার পরবর্তী যে ডেস্টিনেশন, মানে পরবর্তী যে স্টেশন, সেই স্টেশন যাওয়ার অপেক্ষা। আর ট্রেনে যেতে যেতে দেখা মিলল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের। এই এক্সপ্রেসওয়ে হয়ে মানে বাই রোডে যদি তোমরা যাও তাহলে আসানসোল যাওয়া যায়। বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর আজকে আকাশটা দারুণ মনোরম পরিবেশ, তো দারুণ লাগছে। অনেকক্ষণ পর দেখা মিলল এই মালগাড়ির একদম এই লাস্টের যে পার্টটুকু, সেই পার্টটুকু চোখে পড়েছে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে এখান থেকে ফ্রেমটা। শক্তিগড় ক্রস করছে। শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত, যদিও শক্তিগড়ে এসে কখনো আমার ল্যাংচা খাওয়া হয়নি। একটা বন্ধুর থ্রু খেয়েছিলাম, সে কলকাতায় নিয়েছিল সেই থ্রু খেয়েছিলাম। কখনো আসবো এখানে। এদিকে সমস্ত স্টেশনগুলো কত ক্লিন, আর আমাদের ওদিকে মানে মধ্যমগ্রাম বারাসাতে এরকম যদি ক্লিন হতো কত ভালো হতো। ঘড়িতে সময় এখন 8টা, আর একদম নির্ধারিত সময়ে কিন্তু বর্ধমান জংশনে আমরা এসে পৌঁছালাম। অনেক মানুষজন এই বর্ধমান জংশনে উঠলো, আমি দেখলাম। এটা যেহেতু আইসিএফ রেক, তো আইসিএফ রেকেই সফর চলছে আমাদের। বেসিক্যালি এই ট্রেনটা মানে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কলকাতার সাথে ঝাড়খণ্ডের ধানবাদকে সংযুক্ত করে, এই হচ্ছে ব্যাপার। 1 জুলাই 2013-তে, মানে আজ থেকে প্রায় 11 বছর আগে এই ট্রেনটা প্রথম মানে চালু করা শুরু হয়। 5 মিনিটের হল্টের পর বর্ধমান থেকে ট্রেন ছেড়ে গেল। দেখতেই পাচ্ছ, এই সব ওঠে, চিড়ে ভাজা সব ওঠে। এখানে তোমরা এগুলোও খেতে পারো, তাই তো? তোমরা ওঠো তো প্রতিদিন? একদম। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস টোটাল 271 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মানে টোটালটা। বর্ধমানের পরের স্টেশন দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে মানকর। এই স্টেশনটা মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি আপাতত। এখান থেকে ওই গুটি কয়েক লোকজনই উঠবে সম্ভবত। এবারে চলে আসলাম পানাগড়। এটাও মোটামুটি এরকম ফাঁকা স্টেশন, ঠিক আছে। বেশ ভালোই লাগছে দেখতে স্টেশনটা মোটামুটি, আমাদের ওখানকার মতো ঘিঞ্জি না। রমেনদা বলো পানাগড়ে কি বিখ্যাত? দেখো, পানাগড়ের একটা ব্যাপার হচ্ছে, পানাগড়ে না এখানে একটা মিলিটারি ক্যাম্প আছে, এবং শুধু তাই নয়, এখানে না দুটো জিনিস খুব বিখ্যাত। সেটা হচ্ছে দেখবে কিছু বুলেট পাওয়া যেত, পুরনো বুলেটগুলো। এই পানাগড়ে এখানে কি হয়, বিভিন্ন মিলিটারিদের কাছে যে
এইগুলো কিছুদিন চলার পর তারা কিন্তু ওগুলোকে অকশানে বিক্রি করে দেয়, মানে বৈধভাবে অকশান, কারণ মিলিটারিরা খুব বেশি দিন কোনো জিনিস রাখে না। এবং এখান থেকে প্রচুর জিপ আছে, যে জিপগুলো কিন্তু শুটিংয়ে ব্যবহার হয়, অর্থাৎ তারা কিন্তু পরে এটাকে অকশানে বিক্রি করে দেয়। এবং পানাগড় কিন্তু বিখ্যাত এর জন্য। পানাগড় খুব ভালো একটা জায়গা, আর একটুখানি আগে গেলেই তো অন্ডাল, সেখানে তো তোমার বিমানবন্দর আছে। সুতরাং পানাগড়টা খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষার খাতিরে। ফাইনালি টিটি সাহেব এসছেন টিকিট চেক করতে, আমাদের টিকিট চেক করা হয়ে গেল। এখন ছোটোবেলায় জিওগ্রাফিতে পড়েছিলাম দুর্গাপুরের কথা, এখন আছি দুর্গাপুরে। দুর্গাপুর তো শিল্পাঞ্চল একটা, মানে স্টিল শিল্পের জন্য এখানে বিখ্যাত। যাই হোক, এই হচ্ছে তোমার দুর্গাপুর। একদম 9টার সময় ঢোকানোর কথা ছিল, 9টার সময়তেই গাড়ি একদম রাইট টাইমে ঢুকিয়েছে। গাড়িটা একদম রাইট টাইমে চলছে দেখতে পাচ্ছি। আর ট্রেন এখন ছেড়েও দিল দুর্গাপুর থেকে। মানে দুর্গাপুরে প্রচুর প্যাসেঞ্জার যেরকম নামলো, প্রচুর প্যাসেঞ্জার উঠলো, আমি সেটা দেখতে পেলাম। বেশ অনেকটা বড় স্টেশন। ওয়ারিয়ার পরে হচ্ছে অন্ডাল। এখানে মানে বৃষ্টি টিষ্টি আসবে, হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল দেখতে পারলাম। আর এই অন্ডালেই কিন্তু বিমানবন্দরটা অবস্থিত, যেটা আমি একটু আগে বলছিলাম। ঠিক আছে, মোটামুটি অনেকজন মানুষজন এখান থেকে উঠলো। 9:22 বাজে এই মুহূর্তে। 9:41 ঢোকার টাইম আসানসোলে, দেখা যাক ঢোকে কটায়। এবার আমরা ঢুকছি রানীগঞ্জের উদ্দেশ্যে। রানীগঞ্জ এটাও কিন্তু স্পেশাল একটা স্টেশন। ভূগোলে পড়েছি রানীগঞ্জের কথা। এদিকে একটা লোকোমোটিভ ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। 211 কিলোমিটারের এই জার্নিতে আমরা কভার করছি 10খানা হল্ট। ঠিক আছে, ওদিক থেকে আবার একটা মালগাড়ি পাস করছে, তোমাদেরকে দেখাই। একটা মালগাড়ি পাস করছে এবং সব কয়লা। এদিকে যেহেতু কয়লা খনি, মানে রানীগঞ্জ আসানসোল আমরা সবাই জানি, কয়লা পাস করছে সব। প্রত্যেকটার মধ্যে কিন্তু কয়লা রয়েছে এরকম। আমার বেশ ভালো লাগছে। ওইদিকে সমস্ত শিল্পাঞ্চল, যেহেতু অঞ্চলটা, সব কারখানাগুলো দেখা যাচ্ছে পরপর পরপর, সমস্ত কারখানাগুলো বিখ্যাত কারখানা। একটু আগেই আমি ওই দেখছিলাম শ্যাম স্টিল, তারপরে আরও সব দুর্গাপুর যে শিল্পাঞ্চলে যে সমস্ত কারখানাগুলো সব দেখছিলাম। চলে আসলাম রানীগঞ্জ। রানীগঞ্জের কোড হচ্ছে RNJ। কয়লা খনির জন্য বিখ্যাত রানীগঞ্জ, এটা আমার আর বলার দরকার পড়বে না, কারণ আমরা সকলেই জানি সেটা। ঠিক আছে, আর এখানে মানে এই স্টেশনেও আমি দেখতে পাচ্ছি ওইখানে ওই দিকটাতে, সামনের দিকটাতে বেশ ভিড়ভাট্টাও রয়েছে। এদিকে সামনে তোমার মালগাড়ি রয়েছে, মালগাড়ির মধ্যে কয়লা টয়লা রয়েছে। 193 কিলোমিটার অতিক্রম করে রানীগঞ্জ থেকে ট্রেন এখন ছুটলো লাস্ট স্টেশন আসানসোল, মানে আমাদের গন্তব্য আসানসোলের উদ্দেশ্যে। ঠিক আছে, তো এবার 211 কিলোমিটার, মানে আমি যেটা বললাম যে যাত্রাপথের অন্তিম স্টেশন, সেই স্টেশনই আমাদের আসছে। চলো। এই জায়গাটাতে আমি একটা জিনিস দেখতে পারলাম, জানি না ক্যামেরা ধরা পড়ছে নাকি, ওই একদম ওই দিকটাতে একটা মানে ওই কয়লা পাহাড়ের মতো, কয়লা কেটে 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 ওরকমটা তৈরি করা হয়েছে পাহাড়ের মতো। হেভি লাগলো দেখে। ওই একদম ওই সাইডটাতে রয়েছে। ঢুকে গেলাম অন্তিম স্টেশন আসানসোলে। একটু আগে দাঁড়িয়েছিল একটুখানি সিগন্যালের জন্য। ট্রেনের ভিতর যত প্যাসেঞ্জার ছিল সবাই নামবে, কারণ সবারই যেহেতু এটাই লাস্ট স্টেশন। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আসানসোল থেকে একটা লোকাল ট্রেন ধরতে হবে। 211 কিলোমিটার মোটামুটি আমরা অতিক্রম করলাম। আর এই মুহূর্তে আসানসোল স্টেশনের ভিড়টা দেখো, জমকালো ভিড়। এই ট্রেনটা সবেমাত্র আসলো। এখানে একটা কি ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেন, সম্ভবত আসানসোল বর্ধমান মেমো, সেটা দাঁড়িয়ে রয়েছে এই দিকে। আসানসোল থেকে এখন আমাদের যে আদ্রা যাওয়ার যে ট্রেন, সে আদ্রা যাওয়ার ট্রেনে আমাদেরকে উঠতে হবে। এই হচ্ছে তোমার টিকিট কাউন্টার। এখান থেকে একটা লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে। এটা একটা লোকাল ট্রেন, এই লোকাল ট্রেনে উঠবো আমরা। আসানসোল স্টেশনটাকে কিন্তু দেখতে দারুণ, পুরো একদম সাদা রঙের। 10:06 বাজে এই মুহূর্তে, আর আকাশে ঘন কালো মেঘ, সে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, টিকিট তো কাটা হচ্ছে। টিকিট কাটার পর আমরা এই আদ্রা যাওয়ার ট্রেনে উঠে নামবো হচ্ছে মধুকুণ্ড নামবো। তারপর এই আজকের যে জার্নিটা, মানে আমরা যে পুরুলিয়ার বারন্তিতে যাচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাবে পরের এপিসোডে। যাই হোক, আমার কিন্তু এই আসানসোল স্টেশনটা অসাধারণ লাগলো। আসানসোল থেকে এই যে গাড়িটা ঢুকলো, এই গাড়িটাতেই আমরা যাব। এই আদ্রা যাওয়ার গাড়ি এটা, মানে আদ্রা থেকে আসলো এটা। আবার এই গাড়িটাতেই আমরা যাচ্ছি মধুকুণ্ড। 10 টাকা নিল এখান থেকে ভাড়া।
মানে আসানসোল থেকে আবার টিকিট কাটার ভাড়া 10 টাকা নিল। লোকাল ট্রেনে বসে গেছি, এটা দেখতে অনেকটা লালগোলার মতো বাইরে থেকেও, এবং ইনডোরও লালগোলার মতোই। এবার একটু পরেই ট্রেনটা ছাড়বে আর কি। তো যাই হোক, এইখানটা আমি দেখাই, এটা সম্ভবত এমার্জেন্সি, এই জিনিসটা এমার্জেন্সির জন্য ব্যবহার করা হয়। এখানে এইগুলো কিন্তু ইএমইউ তো দেখা যায় না, এই মেমোতে আমি দেখতে পেলাম, মানে এটা টানলে এটা পুরোপুরি চলে আসবে। এমার্জেন্সির জন্য এগুলো ব্যবহার, মানে এই জানলা থাকে আর কি। 10:15 গাড়ি ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা ঢুকেছে অনেক লেটে, যার জন্য 10:40 গাড়ি ছাড়লো লোকাল ট্রেন। লোকাল ট্রেনে এরকম আমরা দেখেছি, এরকম সব মোটামুটি একটুখানি লেট করে। যাই হোক, এইখানে এই লাইনে এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হলো। এবার লোকাল ট্রেনের যে সফর সেটা চলবে, যদিও আমি লোকাল ট্রেনের প্রত্যেকটা স্টেশন দেখাবো না, ঠিক আছে, মাঝে মাঝে একটু তোমাদেরকে দেখাবো, এবং সেই ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা হচ্ছে সকলের সাথে। পরবর্তী স্টেশন, মানে একদম প্রথম যে স্টেশনটা আসলো সেটা হচ্ছে তোমার বার্নপুর। আমরা জানি যে দুর্গাপুর, বার্নপুর এগুলো ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, ইস্পাত নগরী বলা চলে। এই স্টেশনটা একদম বেশ নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, একদম ধপধপে স্টেশন। দামোদর ঢুকছে, মানে দামোদর জংশন ঢুকছে, দামোদর জংশন যেটা স্টেশনের নাম, কিন্তু তার আগে এই যে প্লেসটা দারুণ একটা প্লেস। এই যে যাচ্ছি আমরা দামোদর নদের ওপর থেকে, দামোদর জংশন এর পরেই এই দামোদর দেখতে পাওয়া যায়, বেশ সুন্দর লাগছে দেখতে, পুরো টোটাল দামোদর নদ, অপরূপ দৃশ্য। চলে আসলাম আমাদের গন্তব্য স্টেশন মধুকুণ্ডা বা মধুকুণ্ড, ঠিক আছে। এবারে এইখান থেকে আমরা অটো বা টোটোতে যাব হচ্ছে ওই বারন্তি রেঞ্জ। এবার ব্যাপারটা হচ্ছে এর পরের স্টেশন হচ্ছে মুরাডি থেকেও যাওয়া যায়, বা মধুকুণ্ডা লেখা রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম মধুকুণ্ড হবে, কুণ্ডা লেখা রয়েছে বাংলাতে, মধুকুণ্ডা। আসানসোল থেকে এই মধুকুণ্ডার দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, ঠিক আছে। এবার অনেকে যেহেতু মানে এই মুরাডি থেকেও যায়, যার যেভাবে সুবিধা হয়, আমাদের যে মানে রিসর্টটা সেটা এখান থেকে যেতে সুবিধা হয়, তাই জন্য আমরা এখানে নামলাম। এবার এখান থেকে আমরা টোটো বা অটোতে যাব। আজকে টোটাল মানে তোমাদেরকে দেখালাম একদম হাওড়া থেকে এখানেও, মানে এই মধুকুণ্ডা অবধি টোটাল যে ট্রেন জার্নিটা, সেই ট্রেন জার্নিটা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এর পরের পার্টে আসবে হচ্ছে আমি কিভাবে এখান থেকে যাচ্ছি আমাদের রিসর্টে, সেটা থাকছে। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। ট্রেন জার্নি কার কার খুব প্রিয় সেটা আমাকে অবশ্যই জানিও, আমার তো ভীষণই প্রিয়। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি, ভালো থেকো সবাই, টাটা।